আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনী সফরে ময়মনসিংহের পথে তারেক রহমান। সার্কিট হাউস ময়দানে জনসভা শেষে ফেরার সময় গাজীপুর উত্তরায় কর্মসূচি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে জামাত আমিরের আহ্বান। নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবারও অঙ্গীকার। রংপুরে আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন। অপরাধ প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় রাষ্ট্রপক্ষ। চেয়ারম্যান সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। অভিযোগ দায়ের করার সুযোগ থাকলেও মিলছে না সুফল। এবং মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড়। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্ট ডাউন। দীর্ঘ 20 বছর পর নির্বাচনী সফরে এখন ময়মনসিংহের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। ময়মনসিংহে জনসভাস্থলে আছেন রাহুল রায়। সরাসরি যাব তার কাছে। রাহুল, ময়মনসিংহে তারেক রহমানের নির্বাচনী যে জনসভা সেটি নিয়ে আপনি সকাল থেকে আমাদের তথ্য জানাচ্ছিলেন। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক জনসমাগম হয়েছে। তারেক রহমান কি সেখানে পৌঁছেছেন বা এখন কি কার্যক্রমগুলো চলছে? সামির, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের সমাবেশ ঠিক 2:30 শুরু হওয়ার কথা, অর্থাৎ এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 2:30টার সময় থাকার কথা। জনসভাগুলোতে আমরা সিলেট, চট্টগ্রামে দেখেছি। তিনি সিলেট থেকে শুরু করেছিলেন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে 22শে জানুয়ারি। তিনি ঢাকায় ফিরতে ফিরতে 7টি নির্বাচনী সমাবেশ করেছিলেন এবং এর 2 দিন পরে তিনি চট্টগ্রাম গিয়েছিলেন। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে তিনি নির্বাচনী সমাবেশ করার পর আরও 5টি জায়গায় তিনি নির্বাচনী সমাবেশ করেন। তৃতীয় দফায় তিনি আসছেন ময়মনসিংহে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর মধ্যে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। আমাদেরকে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে জানানো হয়েছে যে একদম খুব কাছাকাছি রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এর আগের সমাবেশগুলোতে দেখেছি যে তিনি মঞ্চের খুব কাছাকাছি আসার পরেও তার কিন্তু মঞ্চে প্রবেশ করতে সময় লাগে, কেননা তার যে বাসটি রয়েছে যেটিতে সবার আগে বাংলাদেশ লেখা, সেই বাসটির সামনে নেতাকর্মীরা ভিড় জমায় এবং তিনি আসার সময় নেতাকর্মীরা থাকেন, যার কারণে তার মঞ্চে প্রবেশ করতে একটু সময় লাগে। আর এখানকার অবস্থা যদি বলি, ময়মনসিংহে 4টি জেলা রয়েছে, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ। এই 4টি জেলার 24টি আসন রয়েছে। আমাদেরকে জানানো হচ্ছে যে এই 24টি আসনে যারা বিএনপির প্রার্থী রয়েছে তারা এখানে থাকবেন। আমরা অন্য সমাবেশগুলোতেও দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য দিয়েছেন। তিনি ধানের শীষের জন্য ভোট চান। তার যে পরিকল্পনাগুলো প্রতিটি খাত নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি খাতে যে পরিকল্পনাগুলো তিনি গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চান এবং ধানের শীষে ভোট চান। একই সঙ্গে তিনি যেই
জেলায় কিংবা যেই স্থানে সমাবেশ করেন সেখানকার যারা ধানের শীষের প্রার্থী রয়েছে তাদেরকেও কিন্তু জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেখানকার মানুষজনের কাছে তাদেরকে তুলে দেন, অর্থাৎ ধানের শীষে যেন তারা ভোট দেন। এখানেও তিনি এখানকার যারা ধানের শীষের প্রার্থী রয়েছে তাদেরকে তিনি এখানকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং একই সঙ্গে তার যে পরিকল্পনাগুলো সেগুলো তিনি আবারও বলবেন এবং বাস্তবায়নের জন্য যেটি বলছিলাম ধানের শীষে ভোট চাইবেন। এখান থেকে তিনি চলে যাবেন গাজীপুরের রাজবাড়ীতে একটি নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। গাজীপুরের সমাবেশের পরপর তিনি সেখান থেকে যাবেন রাজধানীর উত্তরায় আজমপুরে, সেখানে আরেকটি নির্বাচনী সমাবেশ রয়েছে। তবে কতক্ষণ লাগে, কেননা আমরা এর আগে দেখেছি সমাবেশগুলোতে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আসলে নির্ধারিত সময় পৌঁছতে পারেন না, নেতাকর্মীরা তাকে ভিড় করে রাখেন, মঞ্চে প্রবেশ করতে সময় লাগেন। তবে তাদের যে নির্ধারিত সময় সেটি দেওয়া আছে, তবে কখন আসলে আজও মধ্যরাত হয় কিনা সেটি আসলে বলা যাচ্ছে না। আর এখানকার নেতাকর্মীরা এরই মধ্যে এসেছেন। তারেক রহমান কিন্তু কিছু জায়গায় তিনি সরাসরি যেতে পারেন না, সে সমস্ত জায়গায় ভার্চুয়ালি যোগ দেন। গতকাল আমরা দেখেছি যে একটি নির্বাচনী সমাবেশে তিনি ভার্চুয়ালি যোগ হয়ে কথা বলেছেন। তবে এই মুহূর্তে কোরআন তালাওয়াতের মাধ্যমে বলা যায় যে সমাবেশটি শুরু হয়েছে। তবে তারেক রহমান এখানে মঞ্চে আসলে কিন্তু শুধু তিনিই বক্তব্য দেবেন, এরপরে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সামির, রাহুল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে আছেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তী যে তথ্যগুলো সেগুলো জেনে নিতে পারবো। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত তোলে তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় জামাতে আমির বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ষষ্ঠ দিন যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলের নির্বাচনী ঐক্যের জনসভা। ভোর থেকে জনসভা স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই চেতনাকে নাশাত করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য শুরু করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, গণভোটে হা পাশ করলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না হলেও তারা সেটা বলতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। নারীদের গায়ে হাত তোলার ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমন করার নির্দেশ দেন জামায়াতের আমির। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে রাখি। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর ডাক্তার শফিকুর রহমান যোগ দেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সাতক্ষীরা জামাতের নেতারা বলছেন, এটি একটি শুধু জনসভা নয়, এর মাধ্যমে সাতক্ষীরায় হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, সাতক্ষীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এবারে অন্যান্য সংবাদ।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশন বলেছে ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণের যথেষ্ট তথ্য ও প্রমাণাদি উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন পুলিশের গুলিতে নিহত হননি আবু সাইদ, এ কারণে তাদের মক্কেলরা খালাস পাবেন এই মামলা থেকে। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ ৩০ জন আসামি, তবে গ্রেপ্তার আছেন ৬ জন। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম। তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের, তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। চেয়ারম্যান ও সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। গত প্রায় ১.৫ বছর শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমই পরিচালনা করছে কমিশন। পাশাপাশি অভিযোগ দায়েরের সুযোগ আছে, তবে কমিশন কার্যকর না থাকায় কোনো ফল পাওয়া যাচ্ছে না। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢাকায় চালু হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। জাতীয় সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে ২০০৯ সাল থেকে কার্যকর আছে জাতীয় মানবাধিকার কমিশন। একে আরও কার্যকর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কমিশন আসলে কতটা কার্যকর আছে? বিশেষ করে কারাবন্দী এক ছাত্রনেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পর তার প্যারোল না মেলায় এই প্রশ্ন আরও জোরে সোরে উঠেছে। এই বাস্তবতায় রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে যায় চ্যানেল আই টিম। এরকম মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বা এরকম ঘটনাগুলো আদৌ মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কিনা সেই বিষয়গুলো তদারকি করে স্বপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেওয়া বা কিছু করার উদ্যোগ নিতে পারত কিনা সেই প্রশ্নটা জানার উদ্দেশ্যেই কিন্তু আজকে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসে এসেছিলাম। পরিদর্শনের সময় কর্মকর্তারা ছিলেন একটি প্রশিক্ষণে, তবে চাইলে অভিযোগ জমা দেয়া যাচ্ছিল। অভিযোগ দিতে লোকজন আসে? হ্যাঁ, আসে। আপনারা এই পর্যন্ত কতগুলো অভিযোগ পেয়েছেন? অনেক অভিযোগ, বলেন তো কতগুলো দেখে একটু। যার যেটা সলিউশন হয় যতটুকু করা সম্ভব আমাদের এখান থেকে সহকারী পরিচালক। সংশ্লিষ্টরা বলছেন ২০২৪ সালের নভেম্বর মাসে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যদের সবাই পদত্যাগ করায় ব্যক্তি বা গোষ্ঠী আবেদনের ভিত্তিতে কিংবা কমিশনের স্বপ্রণোদিত হয়ে তদন্ত কার্যক্রম নেই। সম্প্রতি অবশ্য সচিব নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠনের কাজ চলতেছে। ইতিমধ্যে আপনার একটা বাছাই কমিটি হয়েছে আইন অনুযায়ী। তো বাছাই কমিটিতে বিভিন্ন আবেদন পড়ার লাস্ট উইক গতকালকে ২৫ তারিখে। তো মন্ত্রণালয়ের ২৭ তারিখে এই নিয়ে সভা আছে। আমরা আশা করতেছি ধরেন খুব অল্প দিনের মধ্যেই হয়তো আমরা নতুন মানবাধিকার কমিশন পেয়ে যাবো। চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার মহোদয় আমরা পেয়ে যাব। ২৫ জানুয়ারি নিয়োগ পাওয়া সচিবও স্বীকার করেছেন চেয়ারম্যান সহ কমিশনের সদস্য না থাকায় জাতীয় মানবাধিকার কমিশনের মূল ও মৌলিক উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মানে জাতীয় মানবাধিকার কমিশন কি কার্যকর বলবো না অকার্যকর, কোনটা? কমিশনের সার্টিফিক কাজ যেগুলো ছিল সেগুলো চলতেছিল, কিন্তু মূল যে উদ্দেশ্য ছিল সেটা তো হয় নাই। সেটা তো বলতে হবে। গত ১৫ বছরে যেহেতু কমিশনের মেম্বার বা চেয়ারম্যানরা ছিল না, আমাদের যে দায়িত্ব ছিল সেটা তো ওইভাবে পালন হয় না। সদ্য নিয়োগ পাওয়া সচিব বলছেন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর আলোকে নতুন কলেবরে কমিশনের কার্যক্রম পরিচালিত হবে। এজন্য চেয়ারম্যান সহ সদস্য নিয়োগের আশায় আছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সার্কিট হাউস মিলনায়তনে সভায় ঊর্ধ্বতন সামরিক বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সে সময় সেনাপ্রধান জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এরপর রংপুর স্টেডিয়ামে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের আহ্বান জানান সেনাপ্রধান।
ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলছে রাশিয়া। কাজের জন্য নেওয়া হলেও জোর করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের। মার্কিন সংবাদ মাধ্যম এপির অনুসন্ধানমূলক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে। পালিয়ে দেশে ফিরে আসা কয়েকজন জানিয়েছেন তাদের জোর করে সামরিক শিবিরে পাঠিয়ে যুদ্ধ করতে বাধ্য করা হতো। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। দারিদ্র্য থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় পরিবারের সর্বস্ব বিক্রি করে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশের অনেক তরুণ। বৈধ ভিসায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। বলা হয়েছিল তেল কোম্পানিতে কিংবা নির্মাণ শ্রমিক হিসেবে ভালো বেতনে চাকরি পাবেন তারা। কিন্তু রাশিয়ার মস্কোতে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, পাঠানো হয় সামরিক প্রশিক্ষণ শিবিরে, আর সেখান থেকে সরাসরি যুদ্ধের ময়দানে। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে এপির অনুসন্ধানী প্রতিবেদনে। রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরের কয়েকজন তরুণের সঙ্গে কথা বলেছেন এপির একটি প্রতিনিধি দল। কীভাবে শুয়ে আমরা সামনে যাইতে হইব এগুলো শিখেছে। তারপর আমরা খোদানো এখানে গুলি পড়ছিল, এই রক্তটা কীভাবে বন্ধ করতে হইব, একটা প্লাস্টিকের দিয়েছিল, দড়ি দিয়েছিল, রাবারের একটা এটা ভাঙবো কীভাবে এক হাত দিয়ে, কারণ কি এত আপনার অসুস্থ হয়েছে, এত কীভাবে ভাঙবেন এক হাতে, ওই সিস্টেমটা দেখাইছিল আর কি। ওইখানে কমান্ডার যে আমাদের ট্রেনিং দিয়েছিল না, ওরা বলতে তোরা তো ঠিকই নিয়ে এনেছিলাম, না পারলে সোয়ার দিত, লাথি দিত, যে শু ছিল না ওগুলো দিয়ে লাথি দিত। একইভাবে প্রতারিত মুন্সিগঞ্জের মোহন মিয়াজিও রাশিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি জানান তার সাথে হওয়া নির্মম সব ঘটনার কথা। এখানে একটা টর্চার সেল ছিল, ওইখানে তারা মুখে হিট করে বেশি, তারপরে বেলচাস এগুলো দিয়ে, মানে তার যেইভাবে যেই স্টাইলে মনে চায় ওই স্টাইলে মারার পরে উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে, হাতে হ্যান্ডকাপ পরায় রাখে। তবে অধিকাংশই ফিরে আসতে পারেন না। এমন একজন নিখোঁজ সৈনিক লক্ষ্মীপুরের আসগর হোসেন। তার স্ত্রী সালমা আক্তার প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকলেও স্বামীর কোনো খোঁজ মেলে না। সবাই কান্নাকাটি করছে, কান্নাকাটি বাড়িতে করতেছে যে এরকম এরকম আমার ঘরে এগুলো করতেছে, যে ব্যাপার আমাদের দেশে ফিরাই আনো। তারপরে মার্চের 25 তারিখ থেকে পুরো আমার লগে যোগাযোগ বদ্ধ। আমি টাকাও চাই না, কিছু চাই না, শুধু সন্তানের বাবারে ফিরুচ্ছে। একই অবস্থা রাশিয়ায় গিয়ে নিখোঁজ হওয়া সাজ্জাদের। ড্রোন হামলাতে কিছু লোক আহত হয়েছে, আবার কেউ কেউ মারা গেছে। এর পর আমি আর কোনো কথা শুনতেছি না। ঠিক কতজন বাংলাদেশি এখন রাশিয়ায় যুদ্ধে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এপি বলছে উন্নত জীবনের প্রত্যাশায় প্রায় 3000 তরুণ রাশিয়ায় গেছেন, যাদের অধিকাংশই বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে আছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য, গবাদি প্রাণী ও পোলট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃষির উপখাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাতের হিসেবে। ফসল কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা যখন শ্যালো ব্যবহার করি বৈদ্যুতিক চালিত, কোনো ছাড় তো থাকেই না, উপরন্ত ব্যবসায়িক হারে বিল নেওয়া হয় সেখান থেকে। ইলেকট্রিক মিটারটা ছিল কৃষি মিটার, 2 টাকা করে ইউনিট নিত, এটা এখন বাণিজ্যিক করে দিয়েছে 10 টাকা মিটার। প্রান্তিক পর্যায়ে মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোলট্রি খামারের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। প্রাণী ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। 4টি ক্ষেত্রে এটা দিয়েছে, সেটা হলো পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, 2 নম্বর হলো ফিশ ফিড তৈরি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক এবং মিষ্টি, পনির, ঘি, মাখন,
চকলেট যারা উৎপাদন করবে তাদের এই বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়। যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিংয়ে যেতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক খামারিদের জন্য তা হবে বড় স্বস্তি, যার সুফল পৌঁছবে ভোক্তা পর্যায়েও। শাইখ সিরাজ, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বরগুনা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানের পদ স্থগিত করেছে দলটি। বরগুনা জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী হওয়ায় তাকে জামাত ইসলামীর সদস্য বা রুকন পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারি দায়িত্ব সহ সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 25শে জানুয়ারি বরগুনার পাথরঘাটে একটি নির্বাচনী পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার মন্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যাত্রা শুরু করল নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাংলা গল্প, সংস্কৃতি ও পারিবারিক বিনোদনকে সামনে রেখে এই অ্যাপের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, বাংলা কন্টেন্টকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সহজলভ্য করা এবং দেশীয় সংস্কৃতিকে দেশের বাইরের দর্শকদের কাছে তুলে ধরাই দোয়েলের মূল লক্ষ্য। সাদি মাহমুদের রিপোর্ট। ওয়েব সিরিজ, চলচ্চিত্র, নাটক ও বিশেষ অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের বাংলা কন্টেন্ট নিয়ে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের দোয়েল অ্যাপ। বর্ণাঢ্য আয়োজনে অ্যাপটির উদ্বোধন করা হয়। ডিজিটাল বিনোদনের বাজারে নতুন এই সংযোজন বাংলা কন্টেন্টকে নতুন মাত্রা দেবে বলে বিশ্বাস করে দোয়েল কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করব মূলত শিশুদেরকে ফোকাস করে কাজ করতে। সেই কারণে আমরা 0 to 6, 7 to 11, 11 to 15 and 15 to 18 এই জায়গাটাতে আমাদের ফোকাস বেশি থাকবে। আমরা যে কন্টেন্টগুলো বেশি দেখছি তার বেশিরভাগই বিদেশি ভাষা ও বিদেশি প্ল্যাটফর্ম থেকে। সেখানেই আমাদের ভাষা, আমাদের গল্প আর আমাদের জীবনের প্রতিফলন খুব সীমিত। দোয়েল সেই শূন্য স্থানটাই পূরণ করার একটি চেষ্টা। পরিবার বান্ধব ও মানসম্মত কন্টেন্ট তৈরির মাধ্যমে দোয়েল দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে এমন প্রত্যাশাই তাদের। যে কন্টেন্ট নিয়ে আমাদের অন্য যারা কম্পিটিটরসরা আছে অথবা যারা কাজ করছেন তারা কিন্তু কিছু জায়গায় ভেরি ফোকাসড আর কিছু জায়গায় একেবারেই ফোকাস নয়। সেখান থেকেই আমাদের এই চিন্তা। দোয়েল একটি ইকোসিস্টেম, একটি অন্তত গুরুত্বপূর্ণ সময়োপযোগী ধাপ, যেখানে কন্টেন্ট হবে দেশীয়, চিন্তা হবে বৈদেশিক। ওটিটি প্ল্যাটফর্ম দোয়েলের আনলিমিটেড কন্টেন্ট দেখতে একজন দর্শককে প্রতি মাসে খরচ করতে হবে 99 টাকা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই সবজি উৎপাদনে সাফল্য দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। দীর্ঘদিনের প্রচলিত ধারণা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়, এই বিশ্বাসকে বাস্তবে ভুল প্রমাণ করেছেন দীঘিনালার 40 জন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বাগেরহাটের বিভিন্ন পর্যটন কেন্দ্র, ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার সহ দর্শনীয় স্থানগুলো মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নির্বাচনী সফরে ময়মনসিংহের পথে তারেক রহমান, সার্কিট হাউস ময়দানে জনসভা শেষে ফেরার সময় গাজীপুর উত্তরায়ও কর্মসূচি।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে জামাত আমিরের আহ্বান, নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবার অঙ্গীকার। রংপুরের আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন, অপরাধ প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় রাষ্ট্রপক্ষ। চেয়ারম্যান সদস্যবিহীন জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল, অভিযোগ দায়ের করার সুযোগ থাকলেও মিলছে না সুফল। এবং মৎস্য প্রাণী সম্পদ খাতে খামারি হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড়, ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।